This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের দেওয়া ডেডলাইন পার হয়ে গেল আজ বিকেল 5টায়। তারপরেও অধিকাংশ ডাক্তার তারা দাবিতে অনড়। তারা স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ না সুরাহা হয়। আমরা হতবাক হয়ে যাচ্ছি, সুপ্রিম কোর্টের নির্দেশকেও এভাবে অবমাননা করে পার পাওয়া যায়, এটা বোধহয় পশ্চিমবাংলাতেই সম্ভব। যথারীতি সর্বংসহা মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার তারা যথারীতি নরম সুর ধারণ করেছেন। তারা বারবার আলোচনায় ডাকছেন। ডাক্তাররা একটার পর একটা দাবি তাদের পেশ করে যাচ্ছেন। প্রথমে ছিল একটাই দাবি, নির্যাতিতার বিচার। যত দিন গড়িয়েছে দাবির সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত ছিল 5টা দাবি, আজকে হয়েছে আরো 2টো দাবি যুক্ত হয়েছে। ফলে এই যে সর্বংসহা মনোভাব বা সবকিছু মেনে নেওয়ার যে মনোভাব তৃণমূল কংগ্রেস সরকারের এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু দুর্বলতার লক্ষণ। হ্যাঁ, শক্তপোক্ত হাতে প্রশাসন না চালাতে পারার একটা বিরাট লক্ষণ দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। নিশ্চয়ই তিনি নমনীয় হবেন, কিন্তু একটা সময় পর্যন্ত নমনীয় হওয়া যায়। যখন 24 জন রোগী বিনা চিকিৎসায় মারা গেছেন, 6000-এর ওপরে অপারেশন এখনো বাকি পড়ে রয়েছে জুনিয়র ডাক্তারদের জন্য, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আজ বিকেল 5টার মধ্যে কাজে ফিরতেই হবে। না হলে পশ্চিমবঙ্গ সরকার যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়, আদালত চুপ করে থাকবে, আদালত সেখানে হস্তক্ষেপ করবে না। তারপরেও পশ্চিমবঙ্গ সরকারের এই নীরবতার থেকেও বড় কথা এই সহনশীলতা, এটা পশ্চিমবঙ্গ সরকার সহনশীল হতে পারে, পশ্চিমবাংলার মানুষ কিন্তু আর এতটা সহনশীল নয়। ডাক্তারদের এই বেয়াদবি কিন্তু এবার মানুষের চোখে বালি হয়ে দাঁড়াচ্ছে এবং যার জন্য তারা প্রশাসনের দুর্বলতাকেই আঙুল তুলছে। মানুষ কিন্তু বুঝতে চাইছে ব্যাপারটা যে প্রশাসন সত্যি সত্যি সংবেদনশীল ডাক্তারদের প্রতি, নাকি অসহায় হয়ে পড়েছে ডাক্তারদের উপরে। এখন তো রীতিমতো ডাক্তাররা ব্ল্যাকমেল করছে। 5টা দাবি ছিল, আমরা দেখাই সেই 5টা দাবি কি কি ছিল, আপনাদের একটা একটা করে বলি। ডাক্তারদের প্রথম যে দাবিটা ছিল, তারা প্রথম দাবি তুলেছিলেন সরকারের কাছে ধর্ষণ এবং খুনে দোষীদের দ্রুত খুঁজে বের করে অপরাধের উদ্দেশ্য সামনে এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা ছিল ডাক্তারদের প্রথম দাবি। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথম দাবি অনুযায়ী এই দাবি মেটাবে কে? এই দাবি মেটাবে সিবিআই, কারণ তদন্ত করছে সিবিআই। দোষীদের খুঁজে বার করার দায়িত্ব সিবিআই এর, রাজ্য সরকারের নয়, স্বাস্থ্য ভবনের নয়। এটা ডাক্তাররা বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছি না? বুঝতে হয়তো তারা নিশ্চয়ই পারছেন, সব শিক্ষিত ছেলে মেয়ে এসব কি বুঝতে পারেন না? সবই পারেন, কিন্তু আন্দোলন করার জন্য আন্দোলন করছেন। যে দাবি সিবিআই এর কাছে জানানো উচিত, সেই দাবি জানাতে স্বাস্থ্য ভবনে কেন অবস্থান, এটা আমাদের মাথায় ঢুকছে না। আমরা দেখে নেব দ্বিতীয় দাবিটা কি ছিল ডাক্তারদের। ডাক্তারদের দ্বিতীয় দাবি ছিল তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। খুব ভালো কথা। তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা এটাই এখনো প্রমাণিত হয়নি, অন্তত সিবিআই করতে পারেনি। সিবিআই যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা প্রমাণ করতে না পারার কারণে এর দায়িত্ব কে নেবে? স্বাস্থ্য ভবন। তার জন্য স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ করতে হবে। তৃতীয় দাবিটা দেখে নেব, সবচেয়ে হাস্যকর দাবি এটা। তৃতীয় দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে। মামাবাড়ির আবদার। পুলিশ প্রশাসনের মাথায় কে থাকবে না থাকবে সেটা তো স্বরাষ্ট্র দপ্তর ঠিক করে, স্বাস্থ্য ভবন ঠিক করে। আপনারা আমাদের কি বোকা পেয়েছেন, মূর্খ পেয়েছেন? আমরা কি কিছুই বুঝি নাই আন্দোলনের পেছনের কারণটা কি? আসলে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। তারা এখন এলোমেলো করে দিতে চাইছেন শহরটাকে, স্বাস্থ্য পরিষেবাটাকে একেবারে তলানিতে নিয়ে গিয়েছেন। তারা বলছেন বটে 7200 মতন জুনিয়র ডাক্তার আছে, তাদের জন্য কি স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে? হ্যাঁ, আলবাত হচ্ছে, আলবাত হচ্ছে। একজন ডাক্তারও যদি নিজের কাজকর্ম না করে আন্দোলন করতে যান, তার জন্য ব্যাহত হয়। আপনারা আন্দোলন করুন, বারবার বলছি,
কিন্তু পরিষেবাটা বজায় রেখে করুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক প্রত্যেকেই কিন্তু এই দাবি জানাচ্ছেন। আমরা বলবো সে কথা, তবে প্রত্যেকেই এই দাবি জানাচ্ছেন, সঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে আপনারা আগে কাজে ফিরুন, আন্দোলন চলুক। চতুর্থ দাবির কথা দেখে নেব। চতুর্থ দাবিটা ছিল স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, মেডিকেল কলেজগুলিতে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যথার্থ দাবি। এই দাবিটা রাজ্য সরকার মেনেও নিয়েছে। রাজ্য সরকার মেনে নিয়ে তার জন্য বেশ কয়েক কোটি টাকা বরাদ্দও করেছে। কাজের শুরু হয়ে গেছে, ফাইল চালাচালি শুরু হয়ে গেছে। হয়তো কয়েক দিনের মধ্যেই এই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে রাজ্য সরকার। এছাড়াও যেখানে অকুস্থল ঘটনাস্থল যেখানে, সেইখানে কিন্তু সিআরপিএফ মোতায়েন হয়ে গিয়েছে। পঞ্চম দাবিটা দেখে নেব। পঞ্চম দাবিটা ছিল ডাক্তারদের যে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। অর্থাৎ হাসপাতালগুলিতে তারা ভয় পাচ্ছেন। কেন পাচ্ছেন, কাদের দ্বারা পাচ্ছেন, সেটা কিন্তু উল্লেখ নেই। কারা গিয়ে হাসপাতালে ভয় দেখাচ্ছে, এ নিয়ে তারা কোনো কথা বলেননি। কোনো রাজনৈতিক দলের নেতা, পাড়ার দাদা, গুন্ডা, মাস্তান, পুলিশ, কে ভয় দেখাচ্ছে, এ নিয়ে কিন্তু তারা সাড়া শব্দ করছেন না। দাবির সংখ্যা বাড়ানোর জন্য তারা এইসব কথা বলছেন। নিশ্চয়ই হাসপাতালে ভয়যুক্ত পরিবেশ আছে, তাই তারা বলছেন। কিন্তু কারা ভয় দেখাচ্ছে, কেন ভয় দেখাচ্ছে, এর উত্তর পাওয়া যাচ্ছে না। শুধু দাবির সংখ্যা বাড়ানোর জন্যই এরকম 1, 2, 3, 4, 5 করে এখন তো 7-এ গিয়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিকর্তা, মুখ্য সচিব সবাইকে পদত্যাগ করতে হবে। ঘুরে ফিরে সেই সিপিএম এর দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই রকম দাবি পদত্যাগের দাবি বাড়তে থাকলে এরপরে তো মুখ্যমন্ত্রীর উপরে তারা দাবি করে বসবে। কারণ মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্য দপ্তর দেখছেন, স্বরাষ্ট্র দপ্তর দেখছেন। ঘুরে ফিরে বামপন্থীদের ছায়াই দেখা যাচ্ছে ডাক্তারদের আন্দোলনে। মানুষের সমর্থন কিন্তু এবার উঠে গেছে। মানুষ কিন্তু তিতিবিরক্ত। হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না। আপনারা দেখলেন কোন্নগরের বিক্রমের কি অবস্থা। বিক্রমকে বিনা চিকিৎসায় 1.5 ঘন্টা বাইরে ফেলে রেখে তাকে মরতে দেওয়া হলো। এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে? নবজাতক শিশু মারা যাচ্ছে এই হাসপাতালে ডাক্তারদের দৌরাত্মের কারণে। দায়িত্ব নিয়ে বলছে এরা দৌরাত্ম। আন্দোলন করতে আপনাদের কেউ বারণ করেনি, কিন্তু পরিষেবাটা বাদ দিয়ে কেন? চাকরি করবেন না, মাইনেটা নিয়ে যাবেন, আর মুখে বড় বড় দাবি জানাবেন, মানুষ কতদিন মেনে নেবে? আর পশ্চিমবঙ্গ সরকারেরও বলিহারি, পশ্চিমবঙ্গ সরকার এই ডাক্তারদের দাবির কাছে ক্রমাগত মাথা নুয়ে যাচ্ছে। যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 5 তারিখের পর, 5টার পর, আজ বিকেল 5টার পর যদি ডাক্তাররা কাজে যোগ না দেন, রাজ্য সরকার যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিলে সুপ্রিম কোর্ট এ নিয়ে কথা বলবে না, মাথা ঘামাবে না। তারপরেও পশ্চিমবঙ্গ সরকার চুপ কেন? তারা ডাক্তারদের দিকটাই দেখবেন, মানুষের দিকটা দেখবেন না? তারা তো বলেন মা মাটি মানুষের সরকার। মানুষের দিক দেখার সময় হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী, আপনাকে এবার দেখতে হবে। আমরা অনুষ্ঠান একেবারেই দীর্ঘায়িত করব না, অনুষ্ঠান ছোট্ট হবে। তবে অনুষ্ঠান আমরা শেষ করব কয়েকটা কথা বলে। তারপরে আমরা একটা ক্যাপসুল দেখাবো আপনাদেরকে। একটা 20 মিনিটের ক্যাপসুল আমরা তৈরি করেছি। সেই ক্যাপসুল আপনাদের দেখাবো। তাতে সব পক্ষের বক্তব্য আছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আছে, তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বক্তব্য আছে, বিজেপির বক্তব্য আছে, ডাক্তারদের বক্তব্য আছে, বিনা চিকিৎসায় মারা যাওয়া বিক্রমের মায়ের বক্তব্য আছে। সকলের বক্তব্য আপনাদের শোনাবো। কিন্তু তার আগে নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। বিরতির পর আমরা ফিরে আসবো ক্যাপসুল নিয়ে। তো ক্যাপসুল শেষ হলেই আমাদের অনুষ্ঠানটা আজকে শেষ হবে। দেখা হবে আগামীকাল সকাল 8টায় প্রসূনের পাঁচ নিয়ে। নমস্কার। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
আমাদের যেটা প্রাথমিক প্রতিক্রিয়া সেটা হচ্ছে এটাই যে সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে যে জায়গাগুলো আমরা চেয়েছিলাম সেই জায়গাগুলো আরও সুস্পষ্টভাবে এলে ভালো হতো, সেই জায়গাগুলো এলো না। এবং আমাদের কর্মবিরতির প্রশ্নও যে রিজিডিটির জায়গা মহামান্য সিজিআই রেখেছেন, আমার মনে হয় তারা আরও এই ঘটনার যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে জায়গাটাকে আরও পর্যাপ্ত আলোচনা করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। কিন্তু তিনি তার কথা রেখেছেন, সেই কথা রেখেই আমরা আলোচনায় বসছি। আলোচনা বসেই আমাদেরকে যে ডেডলাইন দিয়েছেন তার মধ্যে আমরা তার আগেই আমরা আমাদের সুনির্দিষ্ট মতামত আপনাদের সবার কাছে রাখি। মিথ্যা প্রচার চলে যাচ্ছে, এই যে প্রশাসন এই যে যেভাবে আমাদের চোখ রাঙাচ্ছে, সেই চোখ রাঙাতে আমরা কখনোই আমরা মাথা নত করবো না। আমরা যতদিন না জাস্টিস, ওরা আসল উদ্দেশ্য ছিল জাস্টিস, জাস্টিস না পেলে আমরা সিনিয়র ডক্টররাই বলছি যে তোমরা নো সেফটি নো ডিউটি, আমরা পাশে আছি। সিকিউরিটি তো আমাদের সেকেন্ড ডিমান্ড ছিল, ফার্স্ট ডিমান্ড কি ছিল? জাস্টিস। তো জাস্টিস না পেলে কি করে কাজে যোগ দেবো আমরা? যার জন্য আমি কোর্টের কাছে একটা জিনিস বলেছিলাম যে যারা কাজে কোর্ট যাদেরকে জয়েন করার কথা বলছে তাদের এগেন্স্টে যেন কোনো অ্যাডভার্স অ্যাকশন না নেওয়া হয়, কোনো পিউনিটিভ ট্রান্সফার যেন না হয়। কোর্ট সেটাকে রেকর্ড করেছে এবং অর্ডারে বলেছে কোনো পিউনিটিভ ট্রান্সফার করা হবে না। Because the individual who was found to throw stones, these sort of submissions come from. One second. Are you trying to address the gallery outside the court? That's what he's doing. One second. Can we just? I've been noticing your demeanor for the last 2 hours. Can you first lower your pitch? Please lower. 1 second. Listen to the Chief Justice. Don't raise your voice. Lower your pitch. My lord. Second, you are addressing 3 judges in front of you, not the large audience which is watching this proceedings in the video conference. সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। রাজ্য ব্যবস্থা নিতে চাইলে ব্যবস্থা নিই। আমার মনে হয় যদিও ডাক্তারদের ব্যাপার, জুনিয়র ডাক্তারদের ব্যাপার, তাদের সিদ্ধান্তের উপর আমরা ছেড়ে দেবো। কিন্তু আমার মনে হয় গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ করার অধিকার আছে, তারাও প্রতিবাদ করছেন, প্রতিবাদ হওয়া উচিত। এবং এই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি এই সমস্ত ডাক্তারবাবুদের পাশে আছে। আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না, দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। কেন? পুলিশ দেখবে না ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে? ভাগ্যিস কদিন পুলিশ সামলেছে, শান্তিপূর্ণ মার খেয়েছে, নিজেদের রক্ত দিয়েছে, কিন্তু তবুও কারো রক্ত নেয়নি। আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি। সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার, পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয়, তারাও কিন্তু আপনাদের মতো মানবিক। আমরা জাস্টিস চাই, জাস্টিস যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ জুনিয়র ডক্টররা নো সেফটি নো ডিউটি। সিআইএসএফ দিয়ে সিআইএসএফ একটা আর্জি করে দিয়েছে, এখন যদি সিআইএসএফ এর অন্য কাজ করে যায়, কোথাও একটা ওয়ার হয়, তাহলে সেখানে তাকে দিয়ে দেবে। সাগর দত্তে তাহলে এই ঝামেলাটা হচ্ছে, মিদনাপুরে ঝামেলা হচ্ছে। আপনার ঘরে গিয়ে আমি আজকে বলছি, একটা কোর্টের মধ্যে ভিতরে ঢুকে যদি কাউকে মার্ডার রেপ করা হয়, তাহলে কি তারা বললো সিআইএসএফ জওয়ানদের তোমাদের সুরক্ষা দেওয়া হলো, তোমরা কাজ করো? আমাদের আন্দোলনকে গলা টিপে মেরে ফেলে তারপরে আলোচনায় বসা। কিন্তু যেটা যা দেখছি এই মুহূর্তে, যা শুনছি যে বিচার ব্যবস্থা প্রতি আস্থা তো উঠে যাওয়ার মতনই। আর তাছাড়া একতরফা রিপ্রেজেন্টেশনে বলা হয়েছে যে সমস্ত সেফটি মেজার্স নেওয়া ইনিশিয়েট করা হয়েছে, বাট আমরা কিন্তু কিছু উইটনেস করতে পারিনি। এত সিসিটিভি ক্যামেরাস নাকি ইনস্টল হয়েছে, আমার ডিপার্টমেন্টে আমি কিছু দেখিনি। আমরা সেপারেট ডিউটি রুমস নাকি করা হবে, এখনো করা হয়নি, 1 মাস হয়ে গেল কিছুই করা হয়নি। আর মোস্ট ইম্পর্টেন্টলি কালপ্রিটকে এখনো আইডেন্টিফাই অবধি করা হয়নি। আর সুপ্রিম কোর্ট বলছে সমস্ত এভিডেন্স ট্যাম্পার্ড, তারা নিজেরাই এটা বুঝছে। তাহলে আমরা কোন ভরসায় একটা, যেখানে এরকম আমারই কপি, যেটি সেকেন্ড ইয়ারের কপি, যেটি এরকম ভাবে ভয়ঙ্কর ভাবে রেপ এন্ড মার্ডার হলো, তাহলে আমরা কোন ভরসায় সেই বিল্ডিং এ এসে নাইট শিফট করবো, সেখানেই এসে কাজ করবো? মহামান্য প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো, কেননা তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন প্রতিবাদ কখনোই দায়িত্বকে অবহেলা করে হয় না, যে প্রতিবাদ নিশ্চয়ই সঙ্গত, প্রতিবাদ নিশ্চয়ই হতে পারে, কিন্তু তা কখনো আপনার যে মূল পরিচয়, আপনার যে মূল পেশা, তার সঙ্গে জড়িয়ে থাকা যে দায়বোধ, তাকে অগ্রাহ্য করে বা তাকে বাইপাস করে প্রতিবাদ কখনো সম্পূর্ণ হতে পারে না। একথা স্বয়ং দেশের প্রধান বিচারপতি আজকে কথা বলেছেন। আমরা আরেকবার বলছি, যে কথা উনি বলেছেন আমরা আরেকবার অনুরোধ করছি তাদের, যদি তারা এই প্রধান বিচারপতির কথার পর উনি যদি অনুগ্রহ করে তারা তাদের কাজে ফেরেন, কেননা 1 মাস ধরে এই আন্দোলন চলছে, বা আন্দোলন বা কর্মসূচি যাই বলুন না কেন, ধর্মঘট। এখন অবধি 23 জন মানুষ, সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে প্রাণ হারিয়েছিলেন। আজকে একটু আগে জানতে পারলাম আমার এলাকায়, অর্থাৎ আমার বিধানসভা এলাকায় দমদমে, সেখানে আরেকজন মানুষ, তার বাড়ির লোকেরাই বলছেন, আমি গণমাধ্যমে দেখলাম একটু আগে, যে চিকিৎসা পরিষেবা না পাওয়ার জন্যে তিনি ডেঙ্গিতে তিনি মারা গেছেন। ডাক্তার আসেনি, কোন ডাক্তার না, একটা সিরিয়াস পেশেন্ট, কোন ডাক্তার না, কোন পরিষেবা দিতে পারেনি। ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে, কষ্ট পেয়ে তরপাতে পড়েছে। আমার ছেলেটা তো নির্দোষ ছিল, আমার ছেলেটা তো কোনো দোষ করেনি। এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে। না যন্ত্রণা পেয়ে মরতে হয়, তারা পরিষেবা চালু করে। কিন্তু ডাক্তাররা তো বলছে যে না, পরিষেবা সব ঠিক আছে। তারা কোনো পরিষেবা দেয়নি, কোনো ট্রিটমেন্ট করেনি, ডাক্তাররা মিথ্যে কথা বলছে। আজ সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা যার পর নাই হতাশ এবং ক্ষুব্ধ। অভয়ার ভয়াবহ ধর্ষণ ও হত্যার ঘটনায় যে তদন্তের ভার সিবিআই নিয়েছিল, আমরা দেখতে পেলাম তাতে কোনো রকম অগ্রগতি হয়নি। বিচার পেতে এই দীর্ঘসূত্রিতার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ থেকে সিবিআই, তদন্তে হাতবদল হয়ে চলেছে, অথচ বিচার এখনো অধরা। উপরন্তু সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বলকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকারেণ থামানোর জন্য ন্যাক্কারজনক একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা। ওনারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি। আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই, রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে। সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে। আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই, রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা 245টি, যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র 26টি। মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা 7,500 এরও বেশি নয়। পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় 93,000। মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে? অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে, সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে। আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন, তাকে বিপথে চালিত করার এক নক্কারজনক প্রচেষ্টা। আমরা সরকারি কৌশলী কপিল সিব্বল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি, সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য। আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই, কেবল জুনিয়র ডাক্তাররা
গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন, তারা শিক্ষানবিশ মাত্র। আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই, যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাব, সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকেই স্পষ্ট করে তোলে। এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না। আমরা আরও দেখলাম গত 27শে আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন। আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, আমরা 26শে আগস্টেই স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এ ধরনের কোনো হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচিকে কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না। কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে এই মিথ্যাচারটি করলেন, তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। ঘটনার 30 দিন কেটে গেলেও রাজ্য সরকার এখনো আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি। সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে। পুলিশি গাফিলতির ব্যাপারে কোনো পদক্ষেপ হয়নি। স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি। সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ বা অভিজ্ঞকে যে সাসপেন্ড করা হয়েছে, সেটাও শাক দিয়ে মাছ ঢাকার মতো। বাস্তবত সিবিআই গ্রেপ্তার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র শোকজ করা হয়েছে। অভিক এবং বিরূপাক্ষকে সাসপেন্ড করলেও সাসপেনশনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এরকম একটি দুর্বল সাসপেনশন অর্ডার কোর্টে গেলেই প্রত্যাহিত হয়ে যাবে। এটি বাস্তবত গণক্ষোভ প্রশমিত করার জন্য একটি আই ওয়াশ ছাড়া অন্য কিছু বলে আমরা মনে করতে পারছি না। আমরা সুস্পষ্টভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক। অভিজ্ঞ ও বিরূপাক্ষকে যথাযথ কারণ দর্শিয়ে তারপর সাসপেন্ড করা হোক স্বাস্থ্য ভবন। আন্দোলনের প্রথম দিন থেকে সুরক্ষার প্রশ্নে আমরা কিছু দাবি জানিয়েছি। অন ডিউটি ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম, আমরা আলাদা বাথরুমের দাবি জানিয়েছি। প্রতিটি রেস্টরুম অনকল রুমের বাইরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী সিসিটিভি, মহিলা ডাক্তারদের রেস্টরুমের জন্য নারী সুরক্ষা কর্মীদের ব্যবস্থা করা প্রয়োজন। ওয়ার্ড এবং ওটি রুমের বাইরেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার একথাও আমরা বলেছি। কিন্তু আমরা এটাও মনে করিয়ে দিতে চাই, আমরা যে সুরক্ষার দাবি করেছি শুধু পুলিশ বাড়িয়ে ডক্টর রুম আলাদা করে তা আদৌ মেটানো সম্ভব নয়। সরকারি হাসপাতালগুলোতে যথাযথ রোগী পরিষেবা যদি সুনিশ্চিত না করা হয়, ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা তাহলে কখনোই সুনিশ্চিত করা যাবে না। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ব্যাপক দুর্নীতি চলছে সেটা সর্বস্তরে উপস্থিত। প্রচুর শূন্যপদ, পেরিফেরি যে মেডিকেল কলেজ সেগুলোর নামেই মেডিকেল কলেজ, তাতে না আছে উন্নত পরিকাঠামো, না আছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ। স্বাস্থ্য ব্যবস্থা শুধু ডাক্তারদের দিয়ে চলে না, চলে জিডিএ থেকে টেকনিশিয়ান, নার্স থেকে ডাক্তার, প্রত্যেকের অবিচ্ছেদ্য অংশ। জিডিএ বা টেকনিশিয়ান পদে দীর্ঘদিন স্থায়ী নিয়োগ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, ঠিকা কর্মী দিয়ে কাজ চলছে, এর ফলে নানা সমস্যা থাকছে। আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় আমরা জানি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সঠিক কোনো রেফারেল সিস্টেম অনুসৃত হয় না, কোনো কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা নেই। কলেজে বেড অকুপেন্সি সহ চিকিৎসা ব্যবস্থাকে ডিজিটাল করার কোনো উদ্যোগ নেই। রোগীদের সমস্যা শোনার জন্য কোনো ফেসিলিটি ম্যানেজার আদৌ কাজ করেন না। সাধারণ মানুষ ছেড়ে দিলাম, যারা মেডিকেল কলেজে রোগীদের রেফার করেন তাদের কাছেও কোনো তথ্য থাকে না যিনি রেফার্ড হচ্ছেন তিনি আদৌ চিকিৎসা পাবেন কি পাবেন না। আজ 23 জন মানুষ কর্মবিরতির কারণে মারা গেছেন বলে দাবি করা হচ্ছে, অথচ যথাযথ রেফারেল সিস্টেমের অভাবে কতজন রোগীকে রোজ হয়রানি হতে হচ্ছে, কতজন রোগীর মৃত্যু হচ্ছে চিকিৎসা না পেয়ে, তার কোনো তথ্য সরকার দেয় না। আদৌ তারা এটা নিয়ে ভাবিত নয় বলেই মনে হচ্ছে। চারদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে, খোলা হচ্ছে অগন্তি মেডিকেল কলেজ, অথচ এই প্রতিটি জায়গাতে চিকিৎসা পরিষেবার অবস্থা
ততই বছর। যথেষ্ট সংখ্যক ডাক্তার নেই, নেই স্থায়ী নার্স, নেই স্বাস্থ্যকর্মী। অধিকাংশ জেলার নতুন মেডিকেল কলেজগুলিতে সিনিয়র ফ্যাকাল্টির সংখ্যা নামমাত্র। আধুনিক রোগ পরীক্ষা সহ অন্যান্য পরিকাঠামোর অবস্থাও ততই বছর। আমরা মনে করিয়ে দিতে চাই, কেবল গাল ভরা নাম ও বড় বড় ভবন তৈরি করলেই স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা যায় না। তার জন্য প্রয়োজন হয় যথার্থ স্বাস্থ্য নীতি, প্রয়োজন হয় যথাযথ কর্মী নিয়োগের তথা সরকারি পরিষেবা, রোগী পরিষেবা দিতে সরকারি সদিচ্ছার। অত্যন্ত দুঃখজনক হলেও আমরা সেরকম কোনো ছবি কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা এও প্রশ্ন তুলছি, যে যুবককে একটা সিটি স্ক্যান করানোর জন্য কোন্নগর থেকে কলকাতা অবধি 30 কিলোমিটার ছুটে আসতে হলো গুরুতর জখম অবস্থায়, কেন তার নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে ন্যূনতম সিটি স্ক্যানেরও ব্যবস্থা নেই? যদি সরকার সত্যি জেলার গরিব মানুষের চিকিৎসা পরিষেবা নিয়ে এতটাই ভাবিত, তাহলে জেলার হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ঢেলে সাজানো কেন হচ্ছে না? সিভিক ডাক্তার, সিভিক নার্স নিয়োগের ভাওতাবাজি নয়। আমরা চাই জেলায় জেলায় যথাযথ সরকারি স্বাস্থ্য কাঠামো। এই পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন ক্রমাগত নক্কারজনক ভূমিকা নিতে নিতে গেছে। আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছড়ি ঘোরাচ্ছিল, পাহাড় প্রমাণ দুর্নীতি, কলেজে কলেজে থ্রেটের রাজনীতি চালাচ্ছিল, এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না। উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। কেন পাইনি তাও জানতে চাই। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো, প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারবো। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলেন। তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি। তারপরেও কেন তার পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি? পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা? এদের ভরসাতেই কি মেয়েরা কাজ করতে যাবেন? অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নর্থকে তদন্তের আওতায় আনতে হবে। মিথ্যে কথা বলে অভিজ্ঞকে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল, তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। আজকে আরজি করের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোনো মেডিকেল কলেজে হোক, কিন্তু 9ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। কলেজে কলেজে চলতে থাকা থ্রেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি। প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরডি এর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে। এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার। আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন, যেভাবে রাতের পর রাত দখল করছেন, রাজপথে গড়ছেন মানব শৃঙ্খল, তাকে আমরা কুর্নিশ জানাই। অন্যদিকে যেভাবে নৈহাটি থেকে বারাসাত, মাথাভাঙা থেকে কাঁচরাপাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের
আক্রমণ নেমে এসেছে তাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন। সরকার বা সুপ্রিম কোর্ট এই কথা যেন ভুলে না যান। সাধারণ মানুষের ওপর এহেন ঘৃণ্য আক্রমণ আমাদের ওপরেও আক্রমণ হিসেবেই আমরা দেখছি। দাবি তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচায়ক। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি, আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। যে আজকে আপনারা দেখেছেন যে মুখ্য সচিব একটু আগে জানিয়েছেন যে যে দাবিগুলি জুনিয়র ডাক্তার বন্ধুরা করেছিলেন, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা স্থাপন, তার জন্য একটা উদ্যোগ নেওয়া, নিরাপত্তা বাহিনীতে মহিলা কর্মীদের অন্তর্ভুক্তি, অতিরিক্ত শৌচাগার, রেস্টরুম, বিশ্রাম কক্ষ ইত্যাদির এই অর্থাৎ যে পরিকাঠামোগত যে দাবিগুলি ওনাদের ছিল, তার জন্যে একটু আগেই রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন যে তারা তার জন্যে একটা বড় একটা বিস্তৃত একটা স্ট্যাটাস রিপোর্ট দাখিল করছে এবং এগুলো প্রত্যেকটা এটা তৈরি করা হবে এবং তার জন্য সরকারি তহবিল থেকে তার জন্য অর্থ মঞ্জুর করা হবে। আমাদের প্রত্যেকটা মানুষের চাওয়া ছিল যে যারা আমার ছোট বোনকে আর্জি করে খুন করেছে, ধর্ষণ করেছে, তার বিচার হোক এবং সেটা কত তাড়াতাড়ি লোকসমক্ষে আসবে। আর আজকের যে কোনো আলোচনার টপিক সেটাকে বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে হচ্ছে। 27 দিন চলে গেল, সিবিআই এর হাতে তদন্ত। 648 ঘন্টা কেটে গেল, সিবিআই এর হাতে তদন্ত। আজকেও সুপ্রিম কোর্ট পার্টিকুলারলি সিবিআই কে বলেছে আবার নির্দিষ্ট রিপোর্ট জমা দিতে। দুদিন আগে ব্যাংশাল কোর্টে যখন জেল হেফাজতের পর আসামিকে নিয়ে যাওয়া হয়েছিল, সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি উপস্থিত হতে পারেননি। তার মানে মূল যে ঘটনা, সেই ঘটনা থেকে কি আমরা চোখ ঘুরিয়ে নেব, আমরা মুখ ফিরিয়ে নেব? এই ঘটনাকে কেন্দ্র করেই তো জুনিয়র ডাক্তারদের আন্দোলন। ওনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, ওনাদের যে প্রাথমিক দাবি ছিল স্বাস্থ্য ভবন মেনে নিয়েছেন। তারপরে ওনারা যে দাবি করেছিলেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে সব দাবি মেনে নেবার পরেও ওনাদের যদি আরো কিছু বলার থাকে, আমার আলোচনার দরজা খোলা। ওনারা আলোচনায় আসুক, ওনাদের কি কি বলার আছে আমরা আলোচনার জন্য দরজা খোলা রেখেছি। ডাক্তারবাবু, আপনারা তো এটা মনে রাখবেন যে গ্রামের গরিব মানুষ আপনাদের ভগবান মনে করেন। তারা মনে করেন আপনারাই তাদের জীবন ফিরিয়ে দিতে পারেন। যে মানুষগুলো, গরিব মানুষগুলো আপনাদের ভগবান মনে করেন, তাদের প্রতি ভগবানের মতো আচরণ করুন। আমরা শুধু এইটুকু অনুরোধ করতে এসেছি। আজকে নিয়ে 24টা মানুষ মারা গেল,
এই 24টা মানুষের পরিবারে কি অন্ধকার নেমে এলো আপনারা একবার চিন্তা করবেন না, একবার বিবেচনা করবেন না? আমরা বারংবার, কেউ একদিনের জন্য আমরা বলিনি যে ডাক্তারবাবুদের এই আন্দোলন অন্যায়। নিশ্চিতভাবে তারা নিরাপত্তা চাইতে পারে, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন নিজে টুইট করে বলেছিলেন ডাক্তারবাবুরা কি চেয়েছেন, শুধু তো নিরাপত্তা, তাদের সেটা দেওয়া উচিত। প্রথম যিনি গলার আওয়াজ উঠিয়েছিলেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলছে আমার আলোচনার দরজা সবসময় খোলা। আপনাদের মাধ্যমে ডাক্তারবাবুদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা গরিব মানুষের কাছে, যারা রুগী সেই মানুষদের কাছে ভগবান, দয়া করে ভগবান রূপে ফিরে আসুন।